2018 সালের 10 জুন সিনিয়র ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনের দিন। কুয়ালালামপুরে মেয়েদের হাত ধরে প্রথমবার এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। সালমা রুমানাদের ম্যাচ ঘিরে মিরপুরের ড্রেসিং রুমে মাশরাফি তামিম মুশফিকদের মাঝেও ছড়িয়ে পড়ে উত্তেজনার ঢেউ। ফাইনালে ভারতের বিপক্ষে নিগার সুলতানার লড়াইয়ের পর রুমানা জাহানারাদের ফিনিশিং ভারতকে স্রেফ বাকরুদ্ধ করে দেয়। এরপর নারী ক্রিকেট ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফোকাস বাড়ায়, কিছু সাফল্যও ধরা দেয়। সুখী নারী দলে অসুখ ছড়াতে থাকে হাসান তিলকারত্নে কোচ হয়ে আসার পর। 2.5 বছরের কোচিং অধ্যায়ে এক নায়ক সুলভ মনোভাব ও অপেশাদার আচরণের কারণে জাতীয় দলে জুনিয়র সিনিয়রদের কম্বিনেশনটা আর এখন নেই। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তার পছন্দের খেলোয়াড়দের ধরে রাখতে আর সিনিয়রদের দল থেকে বাদ দিতে নানা কূটচালের আশ্রয় নিতেন। খেলোয়াড়দের মানসিকভাবে হয়রানি করতেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তার আচরণে ডিপ্রেশনে আছেন অনেক ক্রিকেটার। আসলে আমি এমন টাইপসের মানুষের বিপক্ষে আমি আসলে কোনো কিছু জাজমেন্টাল হব না, কারণ আমি তাকে কেমন করে জাজ করব। যে কোচ এই নেগেটিভ থটসে চলে এবং আমি তার আন্ডারে কিছু যদি বলি, যে সে যখন তার এখানে মিরপুরে খেলা হয়েছিল, আমি জানি যে সুলতানার হাতে 6টা সেলাই আছে, সেলাই নিয়ে একটা প্লেয়ারকে সে খেলাইতে পারে। সে 14 দিন রেস্টে থাকা একটা প্লেয়ার যে প্র্যাকটিস করতে পারছে না, তাকে শ্রীলঙ্কায় নিয়ে যেবার আমি ফার্স্ট বাদ হয়েছি, স্বর্ণা কিন্তু খেলার উপযুক্ত ছিল না, তাকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে আবার ব্যাক করা হয়েছিল কোচের কথা অনুযায়ী। তাহলে সে যদি এই টাইপসের কাজ করতে পারে, আমি তাকে কি জাজ করব? আমাকে বলেন যে সে এরকম একটা অ্যালিগেশন আমাদের নামে, সিনিয়রদের নামে দিয়ে গেল। সে একবারও চিন্তা করলো না যে আমাদের উপর বেস করে কিন্তু একটা টিম আমরা এতদিন ধরে চালিয়েছি, তো হঠাৎ করে একটা জিনিস তারা বলে গেলে এবং আমরা সেটা সম্মানে গ্রহণ করলাম। এটা আমার কাছে একটু কষ্টদায়ক মনে হলো। আমি যখন 1000 রানের কাছাকাছি ছিলাম, ইনফ্যাক্ট লাস্ট যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা খেলেছিলাম, সেখানে কিন্তু আমার পারফরমেন্স খুব একটা খারাপ ছিল না এবং লাস্ট যে ওডিআইগুলো আমি খেলেছি, আমি যে লাস্ট ওডিআই ম্যাচটা খেলেছি, সেখানে কিন্তু আমার খুব বেস্ট পারফরমেন্স ছিল ব্যাটে বলে 2 জায়গায়। হঠাৎ করে আমি কি করে আমি মানে পারফরমেন্সে বাইরে চলে গেলাম, এটাই আমি বুঝতে পারি না। মানে আমার যেটা আমি মনে করি যে লাস্ট যে কোয়ালিফাইটা করে মেয়েরা যে আমরা যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা খেললাম, ওখানে কিন্তু আমি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছিলাম। তো তারপরে আমার কিন্তু কিছু রান বাকি ছিল, আপনারা নিউজও করেছিলেন যে এই মানে 38 মনে হয় 1000 রান পূরণ করতে বাকি আছে। বা আমাদের ওডিআই ফরম্যাটে কিন্তু আমি পিঙ্কি কিন্তু খুব ক্লোজে ছিলাম, বাট 2 বছর দেখেন পিঙ্কি কোথায় উঠে গেছে। বাট আমি আউট অফ টিমে থেকে আমার কিন্তু এখন আর কোনো পারফরমেন্স নেই। তার মানে কি রুমানা পারফরমেন্স মধ্যে নাই, কিন্তু রুমানা যে ম্যাচে খেলতে পারেনি 2 বছরের মধ্যে কোনো ওডিআই ম্যাচ রুমানার তালিকায় নেই, এটা কিন্তু গণনায় আসছে না। অনেক সাফল্য এনে দিলেও বাংলাদেশের ক্রিকেটে এক প্রকার ভিলেনেই ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে সিংহে। তার একনায়ক সুলভ মনোভাব ক্রিকেটারদের পছন্দ ছিল না। ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট করা, দলে গ্রুপিং করা থেকে শুরু করে ক্রিকেটারের গায়ে হাত তোলার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। বিসিবিতে শ্রীলঙ্কান সিন্ডিকেটের আরেক মুখপাত্র হাসান তিলকারত্নে ছাড়িয়ে গেছেন হাথুরুকেও। স্বেচ্ছাচারিতায় ছিলেন 1 ডিগ্রি এগিয়ে। ভিলেন পরিচয় জনসম্মুখে আসার আগেই কোচকে বিদায় করে দিয়ে দেশি বরেণ্য কোচ সারোয়ার ইমরানকে নারী দলের দায়িত্ব দিয়েছে বিসিবি। হাসান তিলকারত্নে কোচ হয়ে আসার পর সালমা রুমানাদের বের করে দেন জাতীয় দল থেকে। বাংলাদেশের রান মেশিন ফারজানা হক পিঙ্কিকে টি-20 দল থেকে বাদ দেন, যে কারণে একটি সফরে তিনি দলের অংশ হতে চাননি। পরে বিসিবি পরিচালক ও নারী উইং প্রধানের অনুরোধে বিদেশ সফরে যেতে রাজি হন ফারজানা। হাসান স্যার থাকাতেই আমি যখন উনি আমাকে সবসময় চিন্তা করতো আমি টি-20টা খেলতে পারতাম, মানে টি-20টা উনি আমাকে সবসময় পছন্দ করতো না। তো বেসিক্যালি আমি আসলে ওই রকম মারফিট ব্যাটিং করতামও না, খুব 4-6 মারতাম না, বাট আমার খেলা স্টাইল টু রোটেট করা এবং আমি একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং করা এটাই। বাট এটাই আমার একটু স্লো বা আমার একটু মোমেন্টাম ওই রকম ছিল দেখে উনি আমাকে বলার পরে উনি 2টা বছর আমার টিমের সাথে ক্যারি করে নাই বা আমিও ছিলাম না টি-20তে কখনো। বাট আমি সুযোগের ওয়েটে ছিলাম যে আমাকে কখনো যদি একটা সুযোগ
সুযোগ হয় আমি অবশ্যই আমার মেলে ধরার চেষ্টা করব। বাট আনফর্চুনেটলি উনি আমার কখনোই সেই সুযোগটা কখনো করে দেয় নাই, আর উনি মনে করে নাই যে আমি আসলে ওই জায়গায় ওই টি-20 খেলার মতন প্লেয়ার ছিলাম। বাট এটা আমার একটা পার্ট, এটা তো আমার হাতে ছিল না। বাট আমি খুব সবসময় রেডি ছিলাম যে কোনো একটা দিন আমার একটা সুযোগ আসবে ম্যাচ খেলার জন্য, তো আসে নাই। বাট ইন ফিউচার আমি উনিকে বিদায়ের সময় বলছিলাম যে ইনশাল্লাহ বাংলাদেশের হয়ে কখনো যদি আমি টি-20টা কখনো ভালো খেলি, আমি ফার্স্ট কল আপনাকেই দিব। তো এটা আমার একটা পার্সোনাল একটা ক্ষোভ বলেন, একটা আকাঙ্ক্ষা বলেন, আমি উনিকে ওটা আমি সবার সামনেই বলছি। ইনশাল্লাহ কখনো যদি ফিউচারে আমি সুযোগ পাই টি-20 এবং আমি যদি ভালো খেলি, ফার্স্ট কলটা তাকেই আমি দেবো। রুমানা জাহানারাকে দলের বাইরে রাখেন বহুদিন। হাবিবুল বাশার সুমন উইমেন্স উইং এর দায়িত্ব নেয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে পারফরমেন্সে চোখ দিতে বলেন নির্বাচকদের। কোচের অনিচ্ছা থাকার পরও নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ডিপিএল এর দুর্দান্ত পারফরমেন্স করা সিনিয়র 2 ক্রিকেটারকে দলে ফেরান, তবে পর্যাপ্ত সুযোগ না দিয়ে রুমানাকে আবার দল থেকে বাদ দেন। অনিশ্চিত ক্যারিয়ার ও মানসিক বিষণ্ণতায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জাহানারা। 2.5 বছর কোচিং করিয়ে দেশে ফেরার সময় প্রথম আলোতে দেয়া এক সাক্ষাৎকারে দলে গ্রুপিং এর অভিযোগ এনে নিজের ব্যর্থতা আড়াল করেন হাসান তিলকারত্নে। কোচের এমন কথায় ক্ষিপ্ত দেশের ক্রিকেটাররা। নিজেই গ্রুপিং করে খেলোয়াড়দের ওপর দায় চাপিয়েছেন বলে মনে করেন অধিকাংশ নারী ক্রিকেটার। আমি জানি না সে কেন এই কথাটা আসলে কোন ভিত্তিতে উনির মতন করে বলছে। বাট আমি তো বললাম আমি একটা লিড দিচ্ছি, আমি অনেক কিছু আলোচনা সমালোচনা করতেই পারি। বাট উনি আলোচনা সমালোচনা লাস্টের দিকে এইভাবে করে যাবে, আমার খুব কষ্ট লাগছে। আর আমি বিষয়টা কখনো উনি যে এইরকম কোনো আলোচনা হয়েছে আমাদের কোনো সিনিয়রদের সাথে বসে যে কোনো আলোচনা এরকম আমি কখনো দেখিনি। তো উনি আসলে কম মন্তব্যটা করছে, আমি মনে করবো এটা তার ব্যক্তিগত মন্তব্য। আর অ্যাজ এ প্লেয়ার হিসাবে এই মন্তব্যে আমি কোনো কমেন্টসও করতে চাই না, কেননা সে অনেক লিজেন্ড ক্রিকেটার, সে অনেক ভালো একজন কোচ ছিল। বাট আমাদের মাঝখানে এসে এরকম একটা কমেন্টস করাটা, এটা আসলে আমাদের প্লেয়ারদের জন্য খুব দুঃখজনক। ক্রিকেটারদের কথাতেই বেরিয়ে আসে কতটা অপেশাদার কোচ ছিলেন তিনি। অভিজ্ঞদের বাতিলের খাতায় ফেলে এমন নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন যারা 1-2 ম্যাচ খেলেই হারিয়ে গেছেন। জাতীয় দলের মতো একটা জায়গায় কেবল করে গেছেন এক্সপেরিমেন্ট। তার কোনো রাইটই নাই বাংলাদেশ টিমে 2 বছর কাজ করার পরে তার যখন যাওয়ার সময় হচ্ছে সে বাংলাদেশ ওমেন্স টিমকে ব্লেম দিয়ে যাবে, এটা আমার মত। তার কোনো রাইট নাই। তিনি একটা লেজেন্ডারি প্লেয়ার শ্রীলঙ্কার, তিনি হয়তো ওয়ার্ল্ড কাপ উইনিং এর সদস্য ছিলেন। ডাজন্ট ম্যাটার আপনি আপনার ভাষ্য মতে আপনি কিভাবে মতামত দিচ্ছেন, আপনি কিভাবে অপিনিয়ন দিচ্ছেন, এটাই আপনাকে পরিচিতি করায় যে আপনি আসলে কি লেভেলের মানুষ, কি ধরনের মন মানসিকতা আপনার। ওভারসিজ স্টুডেন্ট থাকাকালীন সময় আমি নিজেও দেখেছি যে কারোর হাতে 5টা সেলাই পড়েছে। সাধারণত আসলে আমাদের পলিসি থাকে, এরকম নিয়মই থাকে টিমের, এবং এর জন্যই আসলে স্ট্যান্ড বাই রাখা হয়। 14 জন বা 15 জনের বাইরে 3 জন বা 4 জন করে স্ট্যান্ড বাই ডিক্লেয়ার করা হয় যে কোনো প্লেয়ার যদি ইনজুরি হয়, সেটা ওভারসিজ হোক বা হোম সিরিজ হোক, তাকে চেঞ্জ করা হবে। এবং তাকে প্রিপেয়ার করার জন্য হোমে ওই ফ্যাসিলিটিসটা দেওয়া হয়। আমাদের ইভেন হোম ফ্যাসিলিটিসও ছিল, অ্যাকোমোডেশন ছিল, ফুডের ব্যবস্থা ছিল, ট্রেনিং ফ্যাসিলিটিস ছিল যাতে চেঞ্জ করা যায়। কিন্তু আমি দেখেছি যে আমি থাকাকালীন সময় আমি যখন টিমের থেকে বাদ পড়ি, তার আগের লাস্ট সিরিজ আমার শ্রীলঙ্কাতে আমি দেখেছি যে কোনো একটা প্লেয়ারের ওডিআই সিরিজে সে ক্যাচ ধরতে গিয়ে ইনজুরি হয়ে তার হাতে সেলাই পড়ে এবং তাকে সে ঠিক হয়ে যাবে এটা বলে লাস্ট পর্যন্ত তাকে ওভাবে করে লাস্ট ডে পর্যন্ত ক্যারি করা হয়, তাকে চেঞ্জ করে নাই। তাকে আমি জানি না ওয়াই তাকে ক্যারি করেছে। এবং এটা আপনি যারা টিমে বর্তমান আছে বা আছে এটা জানতে পারবেন যে কিছু তো থাকে ফেভারিট প্লেয়ার, কোচের ফেভারিট প্লেয়ার থাকে। তার সঙ্গে ওই সময়ে ওই একই টুরে একজন প্লেয়ার ছিল যে কিনা লেগ স্পিন করে, ইয়াংস্টার, সে ইনজুরি ছিল, তার রিস্ট ছিল, খুব বাজেভাবে রিস্ট পেন ছিল, এবং সেটাও এসেছিল ওই বাচ্চা মেয়ে লোড নিতে পারে নাই, তাকে ঘন্টার পর ঘন্টা নকিং করিয়ে তার রিসপেন্ড করে ফেলেন উনি। ঠিক আছে, এটা হলো ক্যাম্পের বাইরের ট্রেনিং এ। ক্যাম্প শুরু হওয়ার আগে তিনি স্লট দিয়ে দিতেন এবং ওই স্লটে তিনি তার পছন্দের কিছু প্লেয়ারকে ট্রেনিং করাতেন শুধু, ওর বাইরে কোনো প্লেয়ার ট্রেনিং এর সুযোগই পেত না। এমনকি ক্যাম্পেও তার যখন মনে চাইতো, যেভাবে মনে চাইতো উনি সেভাবেই করতেন। এই জন্য ম্যাক্সিমাম প্লেয়ার আসলে প্র্যাকটিস ফ্যাসিলিটিস পায় নাই। এমনকি আমি নিজেও তো পাই নাই, আমি নিজে প্র্যাকটিস পাই নাই। সেটা ওয়ার্ল্ড
ওয়ার্ল্ড কাপের মতো স্টেজেও পায় না, ট্রেনিংও পায় না, যাই হোক সেটা আলাদা কথা। তো তাকে এক্সট্রা ট্রেনিং করিয়ে ওই বাচ্চা মেয়েটা রিস্ট পেইন হয় এবং সে দেবাশিস স্যারের ফলো আপে থাকে। দেবাশিস স্যার পর্যন্ত বলে দিয়েছিলেন যে এ ট্যুরে যাওয়ার মতো না, এ ফিট না। তাকে ট্যুরে ক্যারি করার পরে যখন মনে হয় যে, এবং সে ওয়ার্ম আপ পর্যন্ত করতে পারে না, কিছু প্লেয়ারকে এমন ভাবে ওভারলুক করছেন সেখানে ওই প্লেয়ারগুলি মোরালি ডাউন হয়ে যাচ্ছে। তাহলে আমরা কেন শুধু শুধু ক্যাম্পের মধ্যে মেন্টাল ফোকাস নিয়ে, মেন্টাল হেলথ নিয়ে আমরা ক্লাস করি? বিসিবি কেন এত পয়সা খরচ করে আমাদের মেন্টাল হেলথের কাজ করায়, যেখানে আমার টিমের হেড কোচই এটার বিরোধিতা করছেন, টিমের মধ্যে প্রবলেম ক্রিয়েট করছেন। হাসান তিলকারত্নের রেসিপিতে এখনো চলছে বিসিবির সিলেকশন প্যানেল। বিশ্বকাপ বাছাইও ডাকা হয়নি সিনিয়র ক্রিকেটারদের। ডিপিএলে ভালো করেও কেন জাতীয় দলে নেই? নির্বাচকদের বিরুদ্ধে কিছুদিন পরে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবেন অলরাউন্ডার রুমানা। সিনিয়র জুনিয়র এই বৈষম্যের বিচার চাইবেন জনতার কাছে। সবসময়ই নীরবে অন্যায় হজম করা রুমানা প্রতিবাদী হয়ে উঠবেন ঈদ বিরতির পরেই। সাজ্জাদ খান, কালবেলা।